আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ। কথা বলছি আমেরিকার নিউ ইয়র্ক শহর থেকে। বাইরে ঝলমলে রোদ দেখে বোঝার উপায় নেই কতটা বীভৎস শীত। সূর্য যেন মানুষকে হাসি দিয়ে বাসা থেকে ডেকে নিয়ে এনে প্রতারণা করে। আর মানুষ যখন শীতে আহাহু করে তখন সে হেসে হেসে মজা নেয়। কিন্তু এদিক থেকে অন্ধকারটা আবার মানুষের সঙ্গে প্রতারণা করে না। অন্ধকার মানুষকে স্পষ্ট ধারণা দিয়ে দেয় যে কিছু একটা আসতে যাচ্ছে, তোমরা বাসায় যাও এবং প্রস্তুতি নাও। যা হোক, আজকে কথা বলবো বাংলাদেশ থেকে যারা দেশের বাইরে পড়াশোনা করতে আসতে চায় তাদের ব্যাংক সলভেন্সি নিয়ে কথা বলবো। এটা বাংলাদেশে একটা বেশ বড় ধরনের একটা ইস্যু, যারা দেশের বাইরে আসতে চায়। কিন্তু তার একটা কথা বলি, আমি এখন যাচ্ছি রুজভেল্ট আইল্যান্ডে। এটা মেইনল্যান্ড থেকে কিছুটা বিক্ষিপ্ত। এখানে যাওয়ার জন্য কেবল কার ব্যবহার করা হয়। এটা ম্যানহাটন এবং কুইন্সের মধ্যে একটা জায়গা। নিউ ইয়র্কের ট্রানজিট ব্যবস্থাগুলো এতটা ডাইভার্স এবং এত বৈচিত্র্যপূর্ণ যে এইখানে যদি আপনি চান তাহলে $2.75 দিয়ে পুরো শহর ঘোরা যাবে ট্রেনে করে, ইচ্ছে করলে বাসে করে ঘোরা যাবে, ইচ্ছে করলে গাড়ি নিয়ে সেটা তো ঘোরা যাবেই। কিন্তু যদি কেউ চায় যে আমি সময় বাঁচাবো, অর্থ বাঁচাবো, কারণ জ্যামের জন্য অনেক সময় জ্যামে আটকে থাকতে হয়, অর্থ বাঁচাবো, আমি সাথে সাথে আমার এক্সট্রা করে এক্সারসাইজ করার মতো সময় নেই, আমি বাইসাইকেল নিয়ে অফিসে যাব, সেটাও করা যায়। আবার যদি কেউ চায় যে আমি সেটা করব না, আমি স্কুটার নিয়ে যাবো, ইলেকট্রিক যে স্কুটারটা সেটা নিয়ে যাব, সেটাও করা যায়। কিন্তু আমি এই আইল্যান্ডে যাওয়ার জন্য আজকে এই ট্র্যামটাকে ব্যবহার করব। এটাকে বলা হয় কেবল কার আর কি। যা হোক, মেইন প্রসঙ্গে ফিরে আসি। দেশের বাইরে আসার জন্য ব্যাংক সলভেন্সিটা বড় একটা ইস্যু বাংলাদেশের স্টুডেন্টদের জন্য। কারণ অনেকের মেধাগত সামর্থ্য থাকে কিন্তু আর্থিক সামর্থ্য থাকে না। আবার কারো আর্থিক সামর্থ্য থাকে কিন্তু মেধাগত সামর্থ্য থাকে না। যাদের আর্থিক সামর্থ্য আছে কিন্তু মেধাগত সামর্থ্য নেই, তারা আবার স্টুডেন্ট ভিসায় না এসে অন্যভাবে আসতে পারে, কিন্তু সেটা আলাদা বিষয়, ওটা নিয়ে আজকে আমরা কথা বলছি না। কিন্তু আমরা আজকে কথা বলবো স্টুডেন্টদের বিষয়ে। স্টুডেন্টরা যারা দেশের বাইরে আসতে চায়, বাংলাদেশে অনেকে দেখা যায় এরকম যে তারা অনেকের কাছে হাত পাততে হয় যে আমার ব্যাংক অ্যাকাউন্টে টাকা রাখার জন্য, কিন্তু তারা আসতে চাইলে হয়তো দেখা যায় যে তাদের সেই সামর্থ্যটা থাকে না। কিন্তু এতগুলো টাকা দিয়ে আপনার অ্যাকাউন্টে একটা নির্দিষ্ট সময়ের জন্য 3 মাস বা 6 মাস, একটা নির্দিষ্ট টাইম পিরিয়ডের জন্য কেউ টাকাটা ফেলে রাখবে, এটাতেও কেউ বিশ্বাস পায় না। এতে করে স্বপ্নবাজ অনেক স্টুডেন্টের স্বপ্নগুলো আকাশে উঠতে থাকে, কিন্তু সেগুলোকে আর হাত দিয়ে ছোঁয়া হয় না। কিন্তু এই সমস্যার সমাধানগুলো এখন অনেকটাই হাতের নাগালে। বাংলাদেশের অনেক ফাইন্যান্স প্রতিষ্ঠানগুলো স্টুডেন্টদের এই সমস্যার কথা মাথায় রেখে তাদের বিভিন্ন ধরনের সেবা নিয়ে সামনে এসেছে। এদিক থেকে বাংলাদেশে এখন পূবালী ব্যাংক, সিটি ব্যাংক থেকে শুরু করে আরও বেশ কিছু ব্যাংক এই ধরনের সেবাগুলো প্রদান করে থাকে, যারা একটা নির্দিষ্ট সময়ের জন্য আপনার ব্যাংক অ্যাকাউন্টে কিংবা আপনার নামে এফডিআরে সেই টাকাটা জমা রাখবে। এই বিষয়টা খুবই সহজ এবং কনভেনিয়েন্ট। বাংলাদেশে অনেকে এই বিষয়টা সম্বন্ধে অবগত নয়, কিন্তু আপনি যখন কোনো একটা দেশের বাইরে ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করবেন, তখন সেই ইউনিভার্সিটি আপনাকে একটা রিকোয়ারমেন্ট দিবে যে এই টাকাটা আপনাকে এফডিআরে রাখতে হবে নাকি আপনার কোনো একটা ব্যাংক অ্যাকাউন্টে জমা রাখতে হবে। যদি আপনাকে এফডিআরে রাখতে হয় তাহলে 6 মাসের জন্য, আমি পূবালী ব্যাংকে উদাহরণ হিসেবে ধরছি, পূবালী ব্যাংক আপনাকে সেই পরিমাণ টাকা, মানে সেই ইউনিভার্সিটি আপনাকে বলে দিবে কত পরিমাণ টাকা আপনার অ্যাকাউন্টে বা আপনার এফডিআরে থাকতে হবে। যদি সেটা 30 লক্ষ হয়, 30 লক্ষ থেকে 60 লক্ষ টাকার মধ্যে আমেরিকার বিষয়টা সেটা হয়ে থাকে ইউনিভার্সিটি ভেদে। তো সেই ইউনিভার্সিটি যদি আপনাকে 30 লক্ষ টাকার কথা বলে, তো সেটা এফডিআরে রাখতে হবে নাকি ব্যাংক অ্যাকাউন্টে রাখতে হবে, সেই অনুযায়ী আপনি যখন ব্যাংকে যাবেন, এই প্রসেসটা খুবই সহজ একটা ব্যাপার। এবং কোনো ঝুঁকি ঝামেলা নেই এবং কোনো রিস্ক নেই। এখানে ব্যাংক যদি আপনার নামে টাকাটা জমা রাখার কথা ইউনিভার্সিটি বলে, তো সেক্ষেত্রে আপনার বাবা মা গ্যারান্টর হবে। আর যদি আপনার বাবা মার অ্যাকাউন্টে রাখলেও কোনো সমস্যা নেই, তাহলে যে কারো কাছে ব্যাংক সেই টাকাটা আপনাকে দিবে, এই শর্তে যে যদি আপনার নামে এফডিআর করতে হয়, তাহলে ব্যাংক আপনার কাছ থেকে 5% ইন্টারেস্ট চার্জ করবে। কিন্তু যদি সেই টাকাটা ব্যাংক অ্যাকাউন্টে রাখতে হয়, তাহলে ব্যাংক সেক্ষেত্রে আপনার কাছ থেকে 14% ইন্টারেস্ট চার্জ করবে। এবং এই প্রসেসটা হলো খুবই সহজ একটা ব্যাপার। আপনি যেই সিলেক্টেড ব্যাংকে যাবেন, তাদের জন্য আলাদা এই ধরনের একটা ডেস্কই থাকে, যেখানে সেই ডেস্কে এই বিষয়গুলো নিয়ে কাজ করা হয়। এবং এই প্রসেসিংটা হলো যে 450 টাকা বা 400 সামথিং লাগে বাংলাদেশ ব্যাংক থেকে একটা রিপোর্টের, মানে আপনার এগেনস্টে কোনো ধরনের লোন আছে কিনা এইগুলোর জন্য বাংলাদেশ ব্যাংক থেকে একটা ক্লিয়ারেন্স নিতে হয়। তার জন্য 400 থেকে 450 টাকার মতো খরচ হয়। আপনার ডকুমেন্টেশন ফির জন্য 1400 সামথিং টাকা খরচ হয়।
এবং আপনার লোন প্রসেস করার জন্য 1100 সামথিং টাকা খরচ হয়, এই টোটাল আপনার কস্ট। এবং তারপরে আপনাকে যখন এফডিআর এ টাকাটা দেখাতে হবে বা ব্যাংক অ্যাকাউন্টে টাকাটা দেখাতে হবে, সেক্ষেত্রে আপনাকে যদি 30 লক্ষ টাকা আপনাকে লোন নিতে হয় বা যাই হোক আপনার এফডিআর বা অ্যাপ ব্যাংক অ্যাকাউন্ট যেটাতেই হোক না কেন, সেক্ষেত্রে আপনার 7% টাকা ব্যাংকে জমা রাখতে হবে। মানে 30 লক্ষ টাকা যদি হয়, সেক্ষেত্রে খুব সম্ভবত, আমি যদি ভুল না করি, 1,20,000 টাকার মতো ব্যাংক অ্যাকাউন্টে আপনার জমা রাখতে হবে। কারণ 3 মাস কিংবা 6 মাস পরে যে টাইম পিরিয়ডটা, তারপরে যখন আপনি টাকাটা উইথড্র করবেন, তখন ব্যাংক আপনার কাছ থেকে এই যে ইন্টারেস্টটা চার্জ করতো, সেই টাকাটা ওখান থেকে কেটে নিয়ে, যদি সেটা 5% হয় তাহলে 5% কেটে নিয়ে, অথবা 14% যদি হয়, ওক্ষেত্রে আপনার টাকাটা কেটে নিয়ে বাকি টাকাটা ব্যাংকে জমা দিয়ে আপনার কেসটা ওখানে ক্লোজ হয়ে যাবে। কিন্তু এক্ষেত্রে যদি কোনো কারণে অ্যাম্বাসি আপনার ভিসাটা ডিনাই করে, সেক্ষেত্রে ব্যাংকে যে আপনি 7% টাকা জমা দিবেন, তারপর সেই টাকাটা তো ব্যাংকে ফেরত দিতে হবে। তো যেই টাইম পিরিয়ডের মধ্যে আপনি টাকাটা ফেরত দেবেন, আপনার ভিসা না হলেও কিন্তু, যেহেতু ভিসা হোক কিংবা না হোক, এটা তো ব্যাংকে এসে যায় না, যার জন্য ব্যাংকে কিন্তু আপনার সেই টাকাটা আবার পে করতে হবে। মানে যেই টাইমটা আপনার কাছে টাকাটা পড়ে থাকবে, তারা ফেলে রাখবে, সেই সময়ের জন্য ইন্টারেস্টটা ব্যাংকে দিতে হবে। এটা খুবই সহজ একটা প্রক্রিয়া। আমার ছোট ভাই ব্যাংকে চাকরি করে এবং ও এই সেকশনটাতে কাজ করে। ওর সঙ্গে আমি বিস্তারিত কথা বলে আমি এই ভিডিওটা মেক করলাম, যেন সবার জন্য বিষয়টা বুঝতে সহজ হয় এবং এখানে ভুল বোঝার কোনো একটা ব্যাপার না থাকে। এবং এটা এমন একটা ব্যাপার যে অন্যান্য লোনের মতো না। এইখানে যদি আপনি লোনের জন্য অ্যাপ্লাই করেন, যেহেতু আপনি টাকাটা উইথড্র করে নিচ্ছেন না, সেক্ষেত্রে ব্যাংক আপনার প্রতি অনাস্থার তেমন কোনো বিষয় থাকে না। এতে করে হয় কি, যে যারাই এই লোনের জন্য অ্যাপ্লাই করে, মোটামুটি সবাই এই লোনের জন্য কোয়ালিফাই হয় আর কি। আমি মাঝে মাঝে একটা কমেন্ট পাই, যেমন আমার লাস্ট ভিডিওতে একটা বোন কমেন্ট করেছে, তিনি অ্যাম্বাসি ফেস করেছে ইন্টারভিউয়ের জন্য, তিনি সহ আরও 60 জন মানুষকে ভিসা দেয় নাই। দেখুন, ভিসা না দেওয়ার কারণটা কিন্তু আমরা নিজেরাই। কারণ অ্যাম্বাসি যখন আমরা ফেস করব, ভিসা অফিসাররা খুবই এক্সট্রা ট্যালেন্টেড পারসন। তারা আমাদের মাইন্ড রিড করতে পারে, আপনি কতটা সিরিয়াস, আপনি সেখানে আসলে পড়াশোনার জন্য যাচ্ছেন কিনা, এই বিষয়গুলো তারা আপনার ফেসের মধ্যে রিড করার চেষ্টা করে এবং আপনার ভয়েসের মধ্যে। যেমন আপনি মুখস্থ কথাবার্তা বলে কিন্তু আপনি ভিসা অফিসারকে ইমপ্রেস করতে পারবেন না। আপনি যে দেশে যাচ্ছেন সে দেশের প্রতি আপনার রেসপেক্ট কেমন এবং আপনার লক্ষ্যে আপনি কতটা অবিচল, এবং আপনি মুখস্থ কথাবার্তা বলে ইমপ্রেস করার চেষ্টা করছেন কিনা, এই বিষয়টা 2-4টা কথা বললেই ভিসা অফিসাররা সব কিছু বুঝে যায়। আমি ভিডিওর শুরুতে একটা এক্সাম্পল ব্যবহার করেছিলাম, যে সূর্য হাসি দিয়ে বাহিরে ডেকে নিয়ে এনে বড়ই প্রতারণা করে। আপনি যখন আহা উহু করবেন, তখন সে হেসে হেসে মজা নেবে। বাহিরের জীবনটাও ঠিক সেরকম। আপনি যখন পড়াশোনার জন্য বা যে কাজে দেশের বাইরে প্রথম আসবেন, তখন আপনাকে বড় বড় স্বপ্ন দিয়ে এবং আকাশ ছোঁয়ার স্বপ্ন দিয়ে দেশের বাইরে নিয়ে এসে প্রথম জীবনটা বেশ কষ্টে, আপনাকে সেই রকম আহাহু করতে হবে। কিন্তু একটা সময়ের পরে এই কষ্ট নিবারণ হয়, কারণ আপনি তো গায়ে মোটা কাপড় লাগিয়ে ঘুরে বেড়াবেন এবং শীতকে একটা সময়ের পরে আপনি নিবারণ করতে পারবেন। কিন্তু আপনি তো প্রচণ্ড গরমের মধ্যে, বীভৎস সেই অবস্থার মধ্যে গায়ে এসি নিয়ে ঘুরতে পারবেন না। আমি আমার আগের ভিডিওর একটা কথা আমি নতুন করে স্মরণ করে দিতে চাই। বিশেষ করে আমি তো আমেরিকাতে থাকি, যার জন্য এই সম্বন্ধে আমি বলতে পারবো। যারা আমেরিকাতে পড়াশোনা করতে আসতে চান, সত্য সত্য যারা পড়াশোনা এবং স্টুডেন্ট বিষয়ে আসতে চান, তাদের জন্য সামনে খুব ভালো কিছু অপেক্ষা করছে। এটা প্রমাণ হওয়ার জন্য শুধু একটু সময়ের দরকার। এবং আমি আজকে যে বিষয়টা নিয়ে কথা বলার জন্য এই ভিডিওটা করা, ব্যাংক সলভেন্সি, আমার মনে হয় এই বিষয় নিয়ে আমি বিস্তারিত আপনাদেরকে খুব ধারণা দিতে পেরেছি এবং যেটুকু বলেছি সেটুকু জেনে বলেছি। আপনারা যারা যারা আপনাদের এটা প্রয়োজন, তারা আপনারা ব্যাংকে যোগাযোগ করতে পারেন। এবং আমি আরেকটা ব্যাপার নিয়ে কথা বলছি, আমার আগের ভিডিওতে এক ভাই আমাকে কমেন্ট করেছে এবং তার আগে আমাকে একটা বোন জানিয়েছিল যে আমার ভিডিও কেউ জানি কোনো আমার ভিডিওগুলো কপি করে নিয়ে তাদের নিজস্ব চ্যানেলে চালিয়ে দেয় এবং সেখান থেকে তারা আমেরিকা নিয়ে আসতে পারবে এই ধরনের বলে মিথ্যে আশ্বাস দেওয়ার চেষ্টা করে। দেখুন, আমার এই মি অ্যান্ড মোর এই চ্যানেল ছাড়া আর কোনো চ্যানেল নেই এবং এই নামে আমার একটা ফেসবুক পেজ আছে। আমি সেটাতে খুব একটা বেশি অ্যাক্টিভ না, কিন্তু মাঝে মাঝে ভিডিও পোস্ট করা হয়। আপনারা এই সমস্যা থেকে আমি কিভাবে উত্তরণ পেতে পারি, আপনাদের কারো জানা থাকলে আমাকে প্লিজ জানাবেন। আপনারা সবাই ভালো থাকবেন এবং এই ভিডিওটা দেখার জন্য আমি সকলের প্রতি কৃতজ্ঞ। জাজাকাল্লাহ খায়ের।